নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে দেখুন। মার্কেটে সব থেকে বেশি আলোচিত বর্তমান সময়ে যে আইপিওটা রয়েছে টাটা ক্যাপিটাল, সেই ব্যাপারেই ডিটেলসে আলোচনা করা হবে। তো কেমন ভাবে মার্কেটে লিস্ট হবে, লিস্ট হওয়ার পরে আপনার স্ট্র্যাটেজি কি হতে পারে, বা বড় বড় ইনভেস্টররা এতে কিরকম স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে চলে, সেগুলোই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আগামীকাল অর্থাৎ সোমবার মার্কেটে কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে। তো যারা এই আইপিওর অ্যালটমেন্ট পেয়েছেন তারাই 326 টাকা প্রাইসে 46টা করে কিন্তু শেয়ার পেয়েছেন। যারা একটা লট পেয়েছে তাদের কথা বলছি, এবং এই শেয়ারগুলো ইতিমধ্যে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে চলে এসেছে। তো যদি এই আইপিও জিএমপি দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে জিএমপি সেটা একদম তলানিতে এসে ঠেকেছে। এর আগে এই যে জিএমপি সেটা কিন্তু কিছুটা বেশি ছিল, দেখতে পাচ্ছেন এই যে সেপ্টেম্বর মাস করে এই 26শে সেপ্টেম্বর এই সময় কিন্তু 50 টাকা জিএমপি ছিল, তারপরে 31। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কমেছে, দেখতে পাচ্ছেন 28 হয়েছে, তারপরে আস্তে আস্তে কমে 15 হয়েছে, 8 হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই যে লেটেস্ট ডেটা 11ই অক্টোবর মানে গতকালের ডেটা, এইখানে এই আইপিও যে জিএমপি এটা রয়েছে 6 টাকা, এবং পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন তাহলে রয়েছে 1.84%। তো এই জিএমপি তে বড় ক্র্যাশও কিন্তু দেখা গেছে। আর এটা তো গেল 11 তারিখের জিএমপি, আর আজকের জিএমপি কেমন চলছে চলুন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই 11 তারিখ সব থেকে শেষ যে আপডেট এসেছিল সেইখানে এই যে জিএমপি সেটা কিন্তু 0 হয়ে গিয়েছিল। আর যদি আজকের দিনে জিএমপি দেখেন, দেখতে পাচ্ছেন এই 12/10/2025 এই যে জিএমপি এটা কিন্তু মাইনাসে চলে গেছে, -3। এবং পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে এই যে জিএমপি এটা রয়েছে -0.92%। তো এই হিসেবে যদি লিস্ট হয় তাহলে মার্কেটে 323 টাকাতে লিস্ট হতে পারে। তবে আবারও বলছি এই যে জিএমপি সেটা কিন্তু একেবারেই গ্যারান্টেড নয়। তো এরপরে অনেক কিছু ট্রেডিং শুরু হবে, তারপরে কিন্তু এই যে লিস্টিং প্রাইস সেটা ঠিক হবে। তো এটা শুধুমাত্র একটা অনুমান মাত্র, তবে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে স্টকটা একদম ফ্ল্যাট বা কিছুটা নেগেটিভ মার্কেটে কিন্তু লিস্ট হতে পারে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য কি? এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো লিস্টিং ডে স্ট্র্যাটেজি, এই জিএমপি পতনের কারণে লাভ ক্ষতির সম্ভাবনা কতটুকু রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লিস্টিং এর দিনে বড় বড় অপারেটররা কিভাবে এই মার্কেটে খেলে এবং সেখান থেকে কিভাবে বাঁচা যায়, তো এগুলোই আলোচনা করব। তবে তার আগে কোম্পানি যে বিজনেস মডেল সেটা একবার দেখে নেবো। তো এই কোম্পানির কাজ কি দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি অফ দ্য টাটা গ্রুপ, মানে টাটা গ্রুপের একটা ফ্ল্যাগশিপ ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি। দেখুন এই কোম্পানির সামনে শুধুমাত্র টাটা গ্রুপের নাম আছে, সেই কারণেই কিন্তু অনেকে ইনভেস্ট করেছে। যদি এই কোম্পানির নামের সামনে এই টাটা না থাকতো, এই আইপিওটার দিয়ে কিন্তু কেউ চেয়েও দেখতো না, কারণ এর যে জিএমপি সেটা কিন্তু একেবারেই পড়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এটা একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, মানে এনবিএফসি। তো এই এনবিএফসি মানে কি? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট সাপ্লাই করে থাকে, এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, তার সঙ্গে সঙ্গে থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন হয়, তারও কাজ কিন্তু এই কোম্পানি করে থাকে। তো মানে কি এই কোম্পানিটা মূলত অন্যান্য যে সেক্টর রয়েছে যেমন ছোটখাটো কোম্পানি, তারপরে এসএমই, তার সঙ্গে সঙ্গে বড় বড় কর্পোরেট, তাদেরকে কিন্তু সুদের বিনিময়ে এই যে টাকা সেটা ধার দিয়ে থাকে। তো এই কোম্পানির বিজনেস মডেল হলো, এই কোম্পানিটা সাধারণত আরবিআই যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা অন্যান্য কোম্পানিকে এই লোন দেয় এবং তার পরিবর্তে সুদ নেয়, তো সেরকম ফাইন্যান্সিয়াল কোম্পানি বা আরবিআই এর তরফ থেকে এই টাটা ক্যাপিটাল এরা লোন নিয়ে থাকে এবং তারপরে সেই লোনকে আবার অন্যান্য কাউকে ডিস্ট্রিবিউট করে। তো একটা উদাহরণ হিসেবে ধরুন এই টাটা ক্যাপিটাল এরা আরবিআই এর তরফ থেকে কিছু লোন নিল এবং সেখানে এরা আরবিআই কে 1% ইন্টারেস্ট দেবে, এবং সেই লোনটা নিয়ে এই টাটা ক্যাপিটাল কি করলো, অন্যান্য কোম্পানিগুলোকে 2% হারে সেই লোন দিয়ে দিল। তো এই যে ইন্টারেস্টের মাঝখান থেকে যে ইনকামটা এই এলো, সেটাই কিন্তু এই টাটা ক্যাপিটালের ইনকাম, মানে আরবিআই কে দিতে হচ্ছে 1% ইন্টারেস্ট এবং বাজার থেকে তুলছে 2% ইন্টারেস্ট। তো এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে কিন্তু বললাম। তো এই কারণেই দেখতে পাবেন এই কোম্পানিগুলোর যে লোন বুক সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, এবং তার সঙ্গে সঙ্গে লোনের যে পরিমাণ সেটাও বেশি হয়, কারণ কোম্পানির কাজই হলো এই লোন সংক্রান্ত। তারপরে যদি কোম্পানির ডেটা দেখেন, মার্কেট ক্যাপ রয়েছে 1,38,383 কোটি। তো বুঝতে পারছেন এখনই কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে। তারপর যদি স্টকের পি রেশিও দেখেন, পি রেশিও রয়েছে 37.8। তারপরে দেখতে পাচ্ছেন আরওসি এটা রয়েছে 9.68%, এবং আরওই এটা রয়েছে 14%। মানে কোম্পানি যে লোন নিয়ে রেখেছে সেটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজেও লাগাতে পারছে। এইখানে দেখতেই পাচ্ছেন ডেট টু ইকুইটি এটা 7.19 রয়েছে, এবং ডেট কত দেখতে পাচ্ছেন 2,08,851 কোটি। আগেই বললাম কোম্পানির ধার এটা কেন বেশি হয়। তারপরে কোম্পানির রিজার্ভ দেখতে পাচ্ছেন 25,267 কোটি রিজার্ভ পড়ে রয়েছে, এবং কোম্পানির হাতে যে ক্যাশ রয়েছে বা এমন কিছু অ্যাসেট রয়েছে যেইগুলো বেচে কোম্পানি খুব সহজেই টাকা তুলতে পারবে, তার পরিমাণ হচ্ছে 10,443
কোটি। তারপর যদি পি রেশিওর হিসাবে দেখেন তো দেখতে পাচ্ছেন এর ইন্ডাস্ট্রি পি কত 23.8 আর কোম্পানির পি কত 37.8। তো অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে যদি তুলনা করি এর তো দেখতেই পাচ্ছেন 37.8 এবং এর পিয়ার সেগমেন্টে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে এই বাজাজ ফাইন্যান্স এর পি রেশিও কত 36.6 এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই শ্রীরাম ফাইন্যান্স এর যে স্টক পি এটা হচ্ছে 14.7। তো বাজাজ ফাইন্যান্সের সঙ্গে যদি তুলনা করেন তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশনই মার্কেটে ট্রেড হবে। তারপরে যদি কোম্পানির এই সেলস দেখি মানে কোম্পানির যে লোন দেওয়ার পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 2021 সালে 9,835 কোটি, তারপরে 10,162 কোটি, তারপরে 23 হয়েছে 13,631 কোটি, 24-এ 18,178 কোটি এবং লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে হয়েছে 28,324 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে রয়েছে 7,010 কোটি, তারপরে 7,253 কোটি, তারপরে রয়েছে 10,613 কোটি, 14,227 কোটি এবং শেষে হয়েছে 20,292 কোটি। এবং ওপিএম বা অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ভালো জায়গাতে রয়েছে 72%। তবে এর আগের তুলনায় এই যে ওপিএম এটা কিন্তু কিছুটা কমে গেছে, এর আগে ছিল 78%। তো এই অপারেটিং প্রফিট মার্জিন এই জিনিসটা কি, তো একটা উদাহরণ হিসেবে বলি, ধরুন আপনি কাউকে 100 টাকা লোন দিলেন, তো সেই লোন দেওয়ার মাধ্যমে আপনার ইনকাম হলো 10 টাকা, তো সেখানে এই যে ওপিএম সেটা হচ্ছে 10%। আপনার যদি ইনকাম হয় 20 টাকা সেখানে অপারেটিং প্রফিট মার্জিন এটা হবে 20 টাকা। তো সেরকমই দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস হয়েছে 28,324 কোটি টাকা, সেখানে কোম্পানির অপারেটিং প্রফিট হয়েছে 20,292 কোটি টাকা। তো এইটা হিসেবে যদি দেখেন 28,324, তো এর 72% এটা দেখতে পাবেন এই 20,292 কোটি টাকা। এরপরে দেখতে পাচ্ছেন কোম্পানিকে ভালো পরিমাণে ইন্টারেস্ট দিতে হয়। ইন্টারেস্ট কত দিয়েছে 15,030 কোটি। তো কেন কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হয়, তো আগেই বললাম কোম্পানির বিজনেস মডেল কি, এই কোম্পানিটা আরবিআই বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে লোন নেয়, তো তারা তো ফ্রিতে লোন দিচ্ছে না, তাদেরকেও কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। তো সেই কারণেই এই কোম্পানিকে অনেকটা টাকা এই ইন্টারেস্টের পেছনে খরচ করতে হয়। এবং তারপরে এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন আছে 4,919 কোটি, এটা লেটেস্ট। তো তার আগে দেখতে পাচ্ছেন এই যে পিবিটি এটা ভালো পরিমাণেই বেড়েছে এবং একটা ট্যাক্সও দিতে হয়। এই কোম্পানি যে ইনকাম করছে তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তো দেখতে পাচ্ছেন সেই ট্যাক্স দিয়েছে 26%। তো এটা দেওয়ার পরে এই যে নেট প্রফিট এটা দাঁড়িয়েছে 3,655 কোটি। এর আগে থেকে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট সেটা কিন্তু ভালো পরিমাণে বেড়েছে। তো যদি দেখেন এই সেগমেন্টে অনেক বড় বড় কোম্পানিও কিন্তু ইতিমধ্যে কাজ করছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স রয়েছে, এটাই কিন্তু বর্তমানে মার্কেট লিডার। এরপরে দেখতে পাচ্ছেন এই জিও ফাইন্যান্স রয়েছে, এটাও কিন্তু বর্তমানে মার্কেটে খুব দ্রুত উঠছে। তার সঙ্গে সঙ্গে এই চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট রয়েছে, মুথুট ফাইন্যান্স রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স রয়েছে এবং এসবিআই কার্ডস এন্ড পেমেন্ট রয়েছে। তো যদি একটু তুলনা করে দেখি টোটাল ইনকামের দিকে দেখতে পাচ্ছেন প্রথমেই টাটা ক্যাপিটাল রয়েছে, তারপরে বাজাজ ফাইন্যান্স এবং তারপরে শ্রীরাম ফাইন্যান্স। তো কত, টাটা ক্যাপিটালের 28,369 কোটি, বাজাজ ফাইন্যান্স এর 69,724 কোটি এবং শ্রীরাম ফাইন্যান্স এর 41,859 কোটি। তারপরে যদি এই নেট ইন্টারেস্ট ইনকাম বা এনআইআই এটা দেখি, এটা কত, টাটা ক্যাপিটালের 7,445, বাজাজ ফাইন্যান্স এর 33,111 এবং শ্রীরাম ফাইন্যান্স এর 22,835। তারপর নেট প্রফিটও দেখতে পাচ্ছেন এই টাটা ক্যাপিটালের কিন্তু অন্যান্য কোম্পানিগুলো থেকে কম আছে 3,664, বাজাজ ফাইন্যান্স এর 16,637 এবং শ্রীরাম ফাইন্যান্স এর 9,761। তারপরে যদি নেট ইন্টারেস্ট মার্জিন দেখি, এটা দেখতে পাচ্ছেন বাকি কোম্পানিগুলো থেকে কিন্তু কম আসে। তারপরে যদি রিটার্ন অন ইকুইটির কথা বলি, এটাও কিন্তু বাকি দুটো কোম্পানির থেকে কম। এবং এই যে রিটার্ন অন অ্যাসেট এটাও দেখতে পাচ্ছেন দুটো কোম্পানি থেকে কিন্তু কম রয়েছে। তারপর যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা বলি, মানে কত টাকা এই কোম্পানিগুলো ম্যানেজ করছে, তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রথমে বাজাজ ফাইন্যান্স রয়েছে 4.44 লাখ কোটি, তারপরে রয়েছে শ্রীরাম ফাইন্যান্স 2.72 লাখ কোটি এবং টাটা ক্যাপিটাল এর রয়েছে 2.33 লাখ কোটি। তারপরে যদি এইইউএম গ্রোথের কথা বলি, তো এখানেও দেখতে পাচ্ছেন এগিয়ে রয়েছে বাজাজ ফাইন্যান্স এর 25% রয়েছে ইয়ার অন ইয়ার, তারপরে টাটা ক্যাপিটাল রয়েছে 17.4% এবং শ্রীরাম ফাইন্যান্স এর 16.6%। তারপরে যদি এনপিএর কথা বলি, তো এনপিএ দেখতে পাচ্ছেন টাটা ক্যাপিটালের 2.1% রয়েছে। তো এই এনপিএ মানে কি, এনপিএ মানে হলো এমন একটা টাকা যেটা কোম্পানি লোন দিয়েছে কিন্তু কোম্পানি ধরে নিচ্ছে তারা সেটা ফেরত পাবে না, তো সেখানে টাটা ক্যাপিটালের 2.1%। তারপরে বাজাজ ফাইন্যান্স এর রয়েছে 1%। তো বাজাজ ফাইন্যান্সের যে এনপিএ সেটা কিন্তু খুবই ভালো রয়েছে এবং শ্রীরাম ফাইন্যান্স এর এনপিএ অনেকটাই বেশি 4.5%। তারপর যদি কাস্টমারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই টাটা ক্যাপিটালের কাছে এই 73 লাখ কাস্টমার রয়েছে, বাজাজ ফাইন্যান্স এর কাস্টমার 10.6 কোটি এবং শ্রীরাম ফাইন্যান্স এর 97 লাখ। তারপর যদি শাখার কথা বলি, তো টাটা ক্যাপিটালের ইতিমধ্যে শাখা রয়েছে 1516, বাজাজ ফাইন্যান্স এর 4,192 এবং শ্রীরাম ফাইন্যান্স এর 3,225। তারপর এখানে কর্মচারীর সংখ্যাও দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স এ 65,528, শ্রীরাম ফাইন্যান্সে কিন্তু বেশি 69,186 এবং এই টাটা ক্যাপিটালের যে নাম্বার অফ এমপ্লয়ি এটা 28,813। তো বর্তমানে সব ডেটাগুলো যদি দেখেন তাহলে কিন্তু এটাই দেখতে পাবেন যে বাজাজ ফাইন্যান্স ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু এখনো সবার ওপরেই রয়েছে। এরপরে কথা বলবো কিছু বড় বড় ব্রোকার যারা কিছু রেটিং দিয়েছে, যারা সাবস্ক্রাইবও করেছে। তো দেখতে পাচ্ছেন এই আনন্দ রাতে এরা সাবস্ক্রাইব করেছে এবং লং টার্মের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলছে। তো কোম্পানি বলছে এরা এই রিস্ক ম্যানেজমেন্টে ভালোভাবে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করছে, তারপরে অ্যানালিটিক্স ব্যবহার করে তাদের যে
এটা এগিয়ে নিয়ে চলছে। তারপরে দেখতে পাচ্ছেন এই চোলা সিকিউরিটি এরা কিন্তু নিউট্রাল রেটিং দিয়েছে। তারপরে এলকেপি সিকিউরিটি এরা সাবস্ক্রাইবের রেটিং দিয়েছে। তারপরে কেয়ার চোক্সি ফিনসার্ভ এরা নিউট্রাল রেটিং দিয়েছে। তারপরে এই কানাড়া ব্যাংক এরা সাবস্ক্রাইব করেছে এবং লং টার্মের রেটিং দিয়েছে। তারপরে এই ভেঞ্চুরা সিকিউরিটি এরাও সাবস্ক্রাইব করেছে। তার সঙ্গে সঙ্গে এই আরিয়ান ক্যাপিটাল এরাও দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করেছে এবং লং টার্মের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলছে। তারপরে আদিত্য বিড়লা মানি এরাও সাবস্ক্রাইব করে রেখেছে। তারপরে মেহতা ইকুইটিজ এরাও সাবস্ক্রাইব করেছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই সাবস্ক্রাইব করেছে এবং লং টার্মের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এগিয়ে চলছে। আর এই যে জিএমপি এত কমেছে এবং কমতে কমতে মাইনাসে চলে এসেছে, এর পেছনে আরো একটা কারণ হলো এই টাটা ক্যাপিটালের যে আইপিও তাতে কিন্তু যে সাবস্ক্রিপশন সেটা এলজি আইপিও থেকে তুলনায় অনেকটাই কম হয়েছে। তো যদি টাটা ক্যাপিটালের সাবস্ক্রিপশন দেখেন, দেখতে পাচ্ছেন কিউআইবি এরা কত গুণ সাবস্ক্রাইব করেছে, 3.42 গুণ। সেখানে যদি এলজি ইলেকট্রনিক্স দেখেন এতে কত হয়েছে, 166 গুণ। বুঝতে পারছেন একেবারেই কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তারপরে এই এলজির দেখুন এনআইআই 22.44। তো এখানে টাটা ক্যাপিটালের কত 1.98। তারপরে টাটা ক্যাপিটালের রিটেলে দেখুন 1.10, এলজির দেখুন 3.55 গুণ। এবং এই এলজিতে দেখতে পাচ্ছেন টোটাল সাবস্ক্রাইব হয়েছে 54 গুণ, মানে 54 জন অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু একজন এই আইপিও পেয়েছে। তো রিটেল ক্যাটাগরির যদি কথা বলি, এখানে প্রায় 3.5 জনের অ্যাপ্লাই পিছু একজন করে কিন্তু আইপিও পেয়েছে। তো এটা উদাহরণ হিসেবে বললাম, আপনারা 355 ধরে 100 জন আইপিও পেয়েছে সেটাও বলতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন টাটা ক্যাপিটালের যে টোটাল সাবস্ক্রিপশন সেটা হচ্ছে 1.196 গুণ, মানে টোটাল যে সাবস্ক্রিপশনের সংখ্যা সেটাও কিন্তু অনেকটা কম রয়েছে। তারপরে রিটেলদের দেখতে পাচ্ছেন হয়েছে 1.10 গুণ, মানে অনেকেই কিন্তু এই আইপিও পেয়েছেন। এবং অনেকে তো শুধুমাত্র একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে নয়, অনেকগুলো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করেছে। তবে সেক্ষেত্রে কিন্তু এক একজন 2 থেকে 3টের বেশি লট পেয়ে যেতে পারেন। তো এই কিউআইবি দের সাবস্ক্রিপশন এত কম হওয়ার কারণ কি? তো যদি দেখুন যে সময় টাটা ক্যাপিটালের আইপিও চলছিল তখন এর যে জিএমপি এটা কিন্তু খুবই কম ছিল। দেখতে পাচ্ছেন এই 3.5 টাকা, 6 টাকা, 12 টাকা এরকম জিএমপি চলছিল। এবং পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে 1%, 1.84%, তারপরে 3.83% জিএমপি ছিল। এবং সেখানেই যদি দেখি এই এলজি ইলেকট্রনিক্স এর একই সময় জিএমপি ছিল প্রায় 380 টাকা, 300 টাকা, 298 টাকা। পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তখনই কিন্তু জিএমপি প্রায় 26 থেকে 30%-এর কাছাকাছি ছিল। তো সেই কারণেই কিন্তু অনেক কিউআইবি এই টাটা ক্যাপিটালের আইপিও কে এড়িয়ে গেছেন। তো বুঝতেই পারছেন এই কোম্পানিটা মোটামুটি কিন্তু নেগেটিভ ভাবে মার্কেটে লিস্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে অপারেটররা আরো একটা জিনিস করতে পারে। তো সোমবার দিন টাটা ক্যাপিটাল এটা লিস্ট হচ্ছে এবং তারপরের দিন এলজির যে আইপিও সেটা কিন্তু মার্কেটে লিস্ট হবে। এবং এলজির যে আইপিও সেটা কিন্তু মার্কেটে একটা ভালো লিস্টিং গেনের সঙ্গে ট্রেড করতে পারে। তো সেই কারণে কি করতে পারে, এই যে কিউআইবিরা রয়েছে বা বড় বড় ইনভেস্টররা তারাই এলজি আইপিও থেকে মুনাফা তুলে সেই যে টাকা সেটা কিন্তু টাটা ক্যাপিটালে ইনভেস্ট করতে পারে। তবে যেহেতু জিএমপি শূন্য, তাই কিন্তু বড় বড় যে কিউআইবি রয়েছে, তারপরে এইচএনআই রয়েছে, তারা কিন্তু লোকসানে বা ফ্ল্যাট দামে এই আইপিওটা সেল করে দিতে পারে। তো এর ফলে শেয়ারের দাম সাময়িকভাবে 300, 280 বা 250-র কাছেও কিন্তু খুব তাড়াতাড়ি নেমে আসতে পারে। এবং তারপরে এটাও হবে শেয়ারের দাম যখন উল্লেখযোগ্যভাবে কমে যাবে, মানে ধরুন 280-র কাছাকাছি চলে এলো, তখন কিন্তু এই অপারেটররা কম দামে আবার বিশাল পরিমাণে শেয়ার কিনে নেবে। তো সেই সময় হতে পারে এই যে স্টকের দাম সেটা আবার বেড়ে গেল এবং তারপরে নতুন করে কেনার পর আবার যখন শেয়ারের দাম বেড়ে যাবে তখন কিন্তু অপারেটররা আবার মুনাফা নিয়ে এক্সিট করবে। তো এটাই হলো অপারেটর গেম, যেটা থেকে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কিছুটা সাবধান থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, বর্তমানে বাজারে একটা মোটামুটি ভালো জিএমপির সঙ্গে আইপিও এসেছে এবং সেই যে আইপিও সেটা হচ্ছে এই রুবিকন রিসার্চ। তো যদি কোম্পানির জিএমপি দেখেন তাহলে এর যে জিএমপি সেটা কিন্তু মোটামুটি ভালোই আছে, এই 22.68% জিএমপি রয়েছে। এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে 110 টাকা জিএমপি রয়েছে। তাই এমনও হতে পারে এলজি ইলেকট্রনিক্স এর আইপিও থেকে মোটামুটি লাভ তুলে নেওয়ার পর এই যে কোম্পানিটা রয়েছে এই রুবিকন রিসার্চ, এটাও কিন্তু টাকার ইনফ্লো আসতে পারে। দেখুন যত ধরনের সম্ভাবনা থাকে সবগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি। এগুলো কিন্তু শুধুমাত্রই অনুমান, যেগুলো বিগত কয়েক বছরে কিন্তু মার্কেটে লক্ষ্য করা গেছে। আর মার্কেটে কিভাবে লিস্ট হবে, তো যদি দেখেন সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত T+1 নিয়মের মাধ্যমে যে বিড হয় সেখানে কিন্তু আধ ঘন্টা সময় পাওয়া যাবে। তো এই সময়েই যে বেচা কেনা হবে সেখানে কিন্তু চূড়ান্ত যে তালিকা সেটা নির্ধারিত হবে। তো একটা উদাহরণ হিসেবে বলছি, তো দেখতে পাচ্ছেন এই যে 326 টাকা, এইটাই তো এই কোম্পানির ইস্যু প্রাইস। তো ধরুন এখানে অনেকেই এই 320 টাকাতে, একটা উদাহরণ হিসেবে বলছি, সেলিং এর জন্য টার্গেট লাগিয়ে রাখলো এবং সেখানে অনেকেই 320-তে বাইং এর জন্য টার্গেট লাগিয়ে রাখলো। তো যেখানে এই বিড সব থেকে বেশি থাকবে সেখানেই কিন্তু এই যে শেয়ার সেটা লিস্ট হয়ে যাবে বা সেই প্রাইসে লিস্ট হয়ে যাবে। তো এখানে দুটো জিনিস হতে পারে, যারা অ্যালটমেন্ট পেয়েছে তারা কিন্তু লসের ভয়ে বিক্রি করে বেরিয়ে যেতে চাইবে এবং যারা অ্যালটমেন্ট পায়নি তারা কিন্তু কোম্পানির মজবুত ফান্ডামেন্টালের কারণে এখানে বাইংও করতে পারেন। তো এখানে যদি টাটা গ্রুপের এই কোম্পানিটার সাবস্ক্রিপশন দেখেন, দেখতে পাচ্ছেন এনআইআই এদের হয়েছে 1.98 গুণ, তারপরে বিগ এনআইআই এদের হয়েছে 1.90 গুণ, তারপরে স্মল এনআইআই এদের হয়েছে 2.14 গুণ। মানে বলতে পারেন যারা অ্যাপ্লাই করেছে তারা
কম করেও একটা হলে লক তো পেয়েইছে, এবং যেহেতু এই জিএমপি এত কম দেখতে পাচ্ছেন সেই কারণেই কিন্তু একটা বড় সেলিং প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনাই মার্কেটে দেখা যাচ্ছে। তো ফাইনাল কনক্লুশন কি দাঁড়াচ্ছে দেখুন, টাটা ক্যাপিটালের যে ফান্ডামেন্টাল রয়েছে, তারপরে প্রফিট এবং লস স্টেটমেন্ট, তারপরে ব্যালেন্স শিট, এইগুলো কিন্তু খুবই শক্তিশালী, এবং যদি লং টার্ম হিসেবে দেখেন তাহলে কিন্তু এটা খুবই পজিটিভ জায়গাতে রয়েছে। তবে এই লিস্টিং এর দিনে এই অপারেটরদের গেম এবং জিএমপির অভাবের কারণে অনেকেই তাড়াতাড়ি এই শেয়ারটা থেকে বেরিয়ে যেতে চাইবে, এবং শেয়ার বিক্রি করার যে প্রবণতা সেটা কিন্তু দেখা যেতে পারে, তো যেটা শেয়ারের দামকে অনেকটাই কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প যে চায়নার উপর আরো অতিরিক্ত 100% ট্যারিফ বসানোর কথা বলেছেন, সেই কারণে কিন্তু আমেরিকান মার্কেটে একটা বড় প্রেসার তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে গিফট নিফটি সেটাও অনেকটা পড়ে গেছে, তো যেটা নিফটির নেগেটিভ ওপেনিং কে ইঙ্গিত করে। তো এই নিফটি ফিফটি এটা যদি এই ট্রাম্পের চায়নার উপর 100% ট্যারিফের কারণে খারাপ পারফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু এই টাটা ক্যাপিটাল আইপিওর উপর আরো বেশি প্রেসার পড়তে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।